গুড মর্নিং আপনাদের সবাইকে। আর আমাদের চ্যানেল হেলথ মিট প্লেন্সে আবারও অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে জানেন, আমার জীবনে না একটা জিনিসের খুব অভাব আছে। টাকা পয়সা তো বটেই, তবে সব থেকে বেশি এটা দরকার সেটা হচ্ছে শান্তি। আর সেই শান্তির খোঁজেই কিন্তু আজ আমি আর ক্রিস্টিনা চলেছি হচ্ছে শান্তিনিকেতন। আর এখন রয়েছি আমরা হচ্ছে হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে গণদেবতা এক্সপ্রেস 13017 গণদেবতা এক্সপ্রেস। এটা হাওড়া থেকে আজিমগঞ্জ অব্দি যায়। আমরা নেমে যাব হচ্ছে বোলপুর। আর ট্রেন বুক করার ডিটেলস আর ট্রেনের বাকি যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু থ্রু আউট দ্য জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তাহলে চলুন। অলমোস্ট এখন বাজে হচ্ছে প্রায় 5:30। আর ট্রেন কিন্তু আমাদের হাওড়া থেকে স্টার্ট করবে 6:05-এ। তো ট্রেন মোটামুটি ঢুকছে। ট্রেনে একবার বসে পড়ি, জার্নিটা স্টার্ট হয়ে যাক। আপনাদের সঙ্গে তো সবসময় সব কিছু শেয়ার করতেই থাকবো। চলুন। দেখুন, একদিকে কিন্তু আমাদের ট্রেন ঢুকছে গণদেবতা এক্সপ্রেস, আর তার ঠিক পাশেই মানে 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে হচ্ছে বন্দে ভারত, যেটা এনজেপি যাচ্ছে। আর এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম, ঢুকছে গণদেবতা। মানে আমরা এটাতে করে যাচ্ছি হচ্ছে আজকে শান্তিনিকেতন, যেটা বললাম। আমাদের কোচ নাম্বার হচ্ছে C1। ট্রেনটা বাইরে থেকে কিন্তু খুব একটা পরিষ্কার তো দেখে মনে হচ্ছে না। যাই হোক, দেখি ভেতরটা কেমন হবে। আর এই যে আমাদের ট্রেন, এই সেম ট্রেনটাই কিন্তু নাম চেঞ্জ হয়ে হয়ে 3টে জায়গায় যায়। হাওড়া রামপুরহাটের আছে এটা, হাওড়া জামালপুর, আর হাওড়া আজিমগঞ্জ। তো চলুন ভেতরে যাই। ভেতরেটা কেমন, এখন ফাঁকা, এখনো কেউ আসেনি। তো আপনাদের দেখিয়ে দিই, আগে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা করে নিই। ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে একটা বেসিন রয়েছে, আর ওদিকে শাটার ফেলা, কারণ ওদিকটা জেনারেল কম্পার্টমেন্ট। এদিকে একটা ওয়াশরুম রয়েছে ইন্ডিয়ান স্টাইল। আপাতত তো পরিষ্কারই রয়েছে, কারণ লোকজন মানে এখনও মানে ওঠেনি আর কি। আর এদিকে একটা ওয়েস্টার্ন স্টাইল। আর এই যে আমাদের কোচ, দরজা খুললাম টেনে। এদিকে 2টো করে সিট, এদিকে 3টে করে সিট, যেমনটা হয়ে থাকে। আর ওপরে লাগেজ রাখার ব্যবস্থা রয়েছে। এখানে দেখছি ফ্যানের ব্যবস্থাও রয়েছে। আমি জানি না মানে এসি কম্পার্টমেন্টে ফ্যানের কি প্রয়োজন, হয়তো এটা আগে থেকেই হয়তো ছিল, বা হয়তো সাফোকেশনের জন্য। কারণ আমাদের একদম লাস্ট 2টো সিট আমরা পেয়েছি 70 আর 71। ও সরি, 70, 71, আর তারপরে হচ্ছে 72, 73। তার মানে টোটাল হচ্ছে 73টা সিট এক একটা এই চেয়ার কার এসি কম্পার্টমেন্টে। ট্রেনটা একবার ছাড়ার পর আপনাদের কিন্তু এই ট্রেন সম্পর্কে আরও কিছু ডিটেলস বলবো। ঘড়িতে সময় হচ্ছে একদম কাটায় 6:05, আর আমাদের ট্রেন এখনই জাস্ট হাওড়া থেকে কিন্তু রওনা দিল। 13017 গণদেবতা এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন হাওড়া থেকে সকাল 6:05-এ ছাড়ে এবং বোলপুর পৌঁছানোর সঠিক সময় হচ্ছে সকাল 8:29। এই ট্রেনে মোট 5 ধরনের ক্যাটাগরি বা ক্লাস রয়েছে। আনরিজার্ভড কোচ, যার ভাড়া হচ্ছে 64 টাকা, 2S এর ভাড়া 85 টাকা, স্লিপার কোচের ভাড়া 145 টাকা, এসি চেয়ার কারের ভাড়া 300 টাকা এবং 3AC-র ভাড়া হচ্ছে 505 টাকা। হাওড়া আর বোলপুরের রেলপথের দূরত্ব 159 কিলোমিটার। আর মাঝে পড়ে 4টে স্টেশন: শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকারা, এবং তারপরেই চলে আসে বোলপুর। রাস্তায় প্রচন্ড কুয়াশা। আর এই ট্রেন ঢুকলো হচ্ছে ব্যান্ডেল। মোটামুটি 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা মানে কলকাতা থেকে ব্যান্ডেল পৌঁছে যাওয়া যায় এই ট্রেনটায়।
এখন 8টা বাজে আর আমাদের ট্রেন এখন জাস্ট ঢুকছে বর্ধমান ঢোকার টাইম ছিল হচ্ছে 7:35 মতো। কুয়াশার জন্য কিন্তু ট্রেন বেশ লেট হয়েছে। পাশ দিয়ে চলে যাচ্ছে বন্দে ভারত। পুষ্কারা কিন্তু বেরিয়ে গেছে। এরপরে স্টেশন হচ্ছে বোলপুর। ট্রেন কিন্তু মোটামুটি 8:45 মিনিট মতো লেট হয়েছে, কারণ প্রচণ্ড কুয়াশা দেখতেই পাচ্ছেন। আর এবার তোড়জোড় করে নামবো আমরা এবার বোলপুরে। আমরা জাস্ট পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর এখন টাইম 9:10, মানে ওই 20-25 মিনিট মতো লেট ছিল আমাদের ট্রেনটা। কুয়াশার কারণেই রাস্তায় একটু আস্তে আস্তে চালিয়েছে। আর এবার এই যে স্টেশনের এটা হচ্ছে এক্সিট প্ল্যাটফর্মের, এখান থেকে বাইরে যাব। আমাদের টোটো বলা রয়েছে, তো সেই টোটোয় উঠে আমরা কিন্তু আজকে আমাদের হোটেলটা বা ফার্ম স্টে যাকে বলা যায়, তো সেখানে যাব টোটো করেই। টোটো যিনি চালক উনি আমাদের বলেছেন স্টেশন থেকে বেরিয়ে গীতাঞ্জলি মিউজিয়ামের সামনে গিয়ে মানে ওয়েট করতে, ওখানে থেকেই উনি আমাদের পিক আপ করবেন। তো দেখি এবার গীতাঞ্জলি মিউজিয়ামটা এক্স্যাক্টলি কোথায় স্টেশনের বাইরে। চলুন এক্সিট করা যাক। স্টেশনের একদম বাইরেই দেখতেই পাচ্ছেন গীতাঞ্জলি মিউজিয়াম। এখানেই বলেছেন আমাদের ওয়েট করতে, এখান থেকে পিক আপ করা হবে আর কি আমাদের। স্টেশনটা বাইরে থেকে কিন্তু বেশ সুন্দর দেখতে। আর এই যে আমাদের টোটো চলে এসছে বলতে বলতে। এবার টোটোয় চেপে আমাদের যে রিজার্ভ ফার্ম স্টে সেখানে আমরা যাব। স্টেশন থেকে আমাদের যে ফার্ম স্টেটা সেটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো সময় লাগে টোটোতে। আর এবার একবার সেখানে পৌঁছে যাই, তারপরে কিন্তু তার ব্যাপারে আমাদের ডিটেলসে বলবো। স্টেশন এরিয়াটা কিন্তু বেশ ক্রাউডেড রয়েছে। ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই সোজা রাস্তাটা কিন্তু হচ্ছে মেন রোডে গিয়ে উঠছে। আর মেন রোড থেকে একটা ছোট গলি এদিকে ঘুরে যাচ্ছে। আপনারা বোলপুর স্টেশন থেকে যদি আমাদের এই হোমস্টেটায় আসেন যেখানে আমরা রয়েছি, তাহলে ওখানে বলবেন আমরা যাব হচ্ছে উদিচি রিজেন্সি। উদিচি রিজেন্সি, এখানে বড় করে উদিচি রিজেন্সি বলে একটা হোটেল রয়েছে। তো সেই উদিচি রিজেন্সির ঠিক অপোজিটে হচ্ছে আমাদের হোমস্টেটা, যেটার নাম হচ্ছে রিজুর বাড়ি বা রিজুস ফার্ম স্টে। এই রিজুস ফার্ম স্টে কিন্তু সবাই মানে প্রত্যেকটা অটো বা টোটোওয়ালা চেনেন না। তো রিজুর বাড়ি বললে অনেকেই চিনতে পারেন। আর যদি আমরা যেই টোটো করে এলাম সেই টোটো করে যদি আপনারা আসেন, তাহলে সেই টোটোর নাম্বারও আমি আপনাদের এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই টোটোওয়ালাকে যদি বলেন যে আমরা রিজুর বাড়ি যাব, তাহলে উনি একেবারেই এখানেই চেনেন, কারণ উনি এই এরিয়ার লোকাল, ওনার বাড়ি এখানেই। আর যদি অন্য কোনো টোটো নিতে চান, তাহলে আপনাকে বলতে হবে আমরা উদিচি রিজেন্সিতে যাব। উদিচি রিজেন্সিতে আপনাকে টোটো ঠিক এই উদিচি রিজেন্সির সামনে নিয়ে এলেই তার ঠিক উল্টো দিকেই দেখবেন আপনারা রিজুর বাড়ি বলে এই হোমস্টেটা। বাঁদিকে উদিচি রিজেন্সি আর ডান দিকে হচ্ছে রিজুর বাড়ি। তবে রিজুর বাড়ি যেই সাইনবোর্ডটা দেওয়া সেইখানে সেই গেটটা নয়, এটা ওনাদের পার্সোনাল প্রপার্টি। আপনাকে একটুখানি টোটো নিয়ে এগিয়ে আসতে হবে। এই যে বাঁদিকে পুরো উদিচি রিজেন্সির একটা বিশাল হোটেল, আর ডান দিকে এগিয়ে আসতে হবে। এই দেখুন এইটা, এই গেটটা, এই ছোট গেটটা, এই বড় গেটটা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে ভেতরে গাড়ি পার্ক করার জন্য। আর যদি গাড়ি না নিয়ে আসেন, টোটো করে আসেন, তাহলে এই গেটটা। আমি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ করে দিই। এই যে একটু ব্যাকে যাচ্ছি,
তাহলে ওই সোজা চলে এলেন উদিচি রিজেন্সিকে বাঁ হাতে রেখে ডান হাতের বড় কালো গেটটা। ঢুকি ভেতরে। এবার শুধু চারপাশটা আপনি দেখবেন, মানে এত হোটেল বা হোমস্টে বা ফার্মস্টেতে আমরা থেকেছি, এরকম সুন্দর হোমস্টে কিন্তু আমি একটু গেটটা লক করে দিই। হ্যাঁ, এত সুন্দর হোমস্টে বা ফার্মস্টে কিন্তু এর আগে কখনো কোনো দিন থাকিনি। মানে এত সুন্দরভাবে সাজানো, এখানে দেখছেন পুরো মানে লাইন দিয়ে গাঁদা ফুলের গাছ, ওদিকে গোলাপ ফুল রয়েছে, শুধু ল্যান্ডস্কেপিংটা দেখবেন আপনি। এই প্রপার্টিটার মধ্যে, এই পুরো জায়গাটার মধ্যে কিন্তু দুটো ওনাদের থাকার জায়গা আছে। একটা হচ্ছে এই মাড হাউস। মাড হাউসটা বাইরে থেকেই দেখাই, কারণ ভেতরে গেস্ট রয়েছেন, মানে গেস্টরা ওনারা বেরিয়েছেন, তো ওই জন্য লক করা রয়েছে, তো এটা খুলে দেখাতে পারছি না ভেতরটা। এটা হচ্ছে ওনাদের মাড হাউস। কত সুন্দর দেখতে পাচ্ছেন, একদম সেই হবিট হোমের মতো দেখতে। যদি লর্ড অফ দ্য রিংস দেখে থাকেন তাহলে হবিট চিনবেন, পুরো হবিট হাউসের মতো দেখতে, একদম ছোট্ট, ঠিক জঙ্গলে পাহাড়ে, এত সুন্দর, তো রোম্যান্টিক। আমি সত্যি এরকম টাইপের ঘর বাড়ি দেখিনি। আর আরেকটা যেটাতে আমরা রয়েছি সেটা হচ্ছে আরেকদম ওই পারে, মানে ওই প্রান্তরে, মানে প্রিভেসি নিয়ে কোনো অসুবিধা হবে না। এখানে একটা বিউটিফুল বসার জায়গা রয়েছে, দেখাই একটু ভালো করে, দাঁড়ান। এই দেখুন, রাত্রেবেলা বলছেন ওনারা লাইট ফাইট মানে জ্বালিয়ে দিলে নাকি আরো সুন্দর লাগে। চলুন ভেতরের দিকে যাই। এই দেখুন, এগুলো কিন্তু একটাও কিন্তু আর্টিফিশিয়াল ফুল নয়, এগুলো প্রত্যেকটা মানে একদম পুরো অরিজিনাল ফুল। এবার দেখুন একটা অদ্ভুত মজার জিনিস, এই সবগুলো দেখছেন, এগুলো সব কিন্তু সমস্ত কপি। ওদিকে অ্যালোভেরা গাছ রয়েছে, মানে অর্নামেন্টাল প্লান্টস যেমন রয়েছে, শাকসবজির গাছ রয়েছে, সমস্ত রকমের। আমি সত্যি এত রকমের গাছ কিন্তু আমি একটা জায়গায় দেখিনি। এগুলো সমস্ত কিন্তু শাকের গাছ। এই দেখুন, এই দেখুন কি সুন্দর একটা, মানে ওনারা একটা আর্চ ওয়াকওয়ে করেছে, এখানে ওয়াটার লিলি রাখার জায়গা করেছে, এত সুন্দর। গোলাপ গাছে ভর্তি, ওটা পুরো গোলাপ বাগান। প্রচুর বোগেনভিলিয়া, প্রচুর রকমের বোগেনভিলিয়া, এত রকম কালারফুল, এত কালারের বোগেনভিলিয়া আমি কোনোদিন দেখিনি। এই দেখুন পাতিলেবু, নিচে পড়েও রয়েছে এক দুটো, আবার প্রচুর পাতিলেবু হয়েছে। এই দেখুন, এখানে কুমড়োর গাছ, পুরো ওপর দিয়ে চলে গেছে কুমড়োর গাছ, পরপর কুমড়োর গাছ। এটা হচ্ছে বিনস, এটা হচ্ছে বিনসের গাছ, এটা ব্রকলি, ওদিকে হচ্ছে সর্ষে শাক, ওই যে পেছনে সবুজ রঙের, তার পাশে দূরে একটু জুম করি, ওটা হচ্ছে মেথি শাক। এটা হচ্ছে ফুলকপি, প্রচুর ফুলকপি হয়ে রয়েছে দেখাচ্ছি আমি। ওইদিকে হচ্ছে ওটা প্রবাবলি গাজরের গাছ। এদিকেও রয়েছে, এগুলো আমি ঠিক বলতে পারবো না এগুলো কি, এত রকমের শাকসবজি। আমার মনে হয় টমেটোর গাছ এটা। ফুলকপি দেখাচ্ছি, দাঁড়ান আপনাকে। এ দেখুন কত ফুলকপি হয়েছে, এ দেখুন ধনে পাতা, এগুলো টমেটো, বললামই আপনাদের টমেটোর গাছ এগুলো। জুম আউট করি, এই দেখুন ওয়াটার লিলি, যদিও এখনো ফুল ফোটেনি, ওয়াটার লিলি।
ডালিয়া, ওইগুলো কি গাছ আমি ঠিক জানি না, ওগুলো কোনো শাক হবে, ওই দুটোও কোনো শাক হবে। মানে এত রকমের গাছ আমি সত্যি কিন্তু দেখিনি কোনোদিন। এগুলো কিছু শাকসবজির গাছ। ও এগুলো বেগুন গাছ, আমি ভুলে গেছিলাম বলতে, এগুলো বেগুন গাছ। দেখবেন বেগুন হয়েছে, এই দেখুন, এই দেখুন, এই দেখুন বেগুন হয়েছে, কত বড় বেগুন। এগুলো মোস্ট প্রবাবলি লঙ্কা, নট ভেরি শিওর। লঙ্কার মতো কিছু একটা তো হয়েছে, জানি না কি এগুলো। প্রচুর এত রকমের গাছ, মানে ভাবা যায় না। আর এই যে এইটা হচ্ছে আমাদের বাসস্থান, এখানেই আমরা এসে উঠবো, মানে উঠেছি। আর একটা দেখালাম আপনাদের মাড হাউস, এটা হচ্ছে আরেকটা, এটা কিন্তু পাকাপোক্ত, এটা মাড হাউস নয়, যদিও ওপরের রুফটা থ্যাচড, কিন্তু ভেতরটা আপনি দেখাবো আপনাদের, ভেতরটা কিন্তু পুরো সিমেন্ট করা। আর এখানেই আমরা একদিন থাকবো। এই দুটোই প্রপার্টি। চলুন এবার আমাদের যে হোমস্টে সেইটার ভেতরটা আপনাকে দেখাই, কি অপূর্ব, মানে যেমন বাইরেটা তেমনি ভেতরটা, আপনারা একবার নিজেরাই দেখুন। চলুন ভেতরে যাই। পেন্টিংগুলো একবার শুধু দেখুন, ভীষণ ভীষণ এস্থেটিক্যালি বানানো। কি সুন্দর একটা মানে ডেকোরেটিভ পিস, কি সুন্দর আইডিয়াটাও, কি সুন্দর। তো ঢুকেই যে এই যে স্পেসটা, এই যে ছোট্ট একটা ব্যালকনিটা, সেখানে ওনারা একটা ছোট টেবিল আর একটা ছোট চেয়ার দিয়েছেন বাইরে বসে প্রকৃতির শোভা দেখার জন্য। আর ভেতরের রুমটা হচ্ছে এরকম দেখতে। মেন অ্যাট্রাকশনটাই হচ্ছে রুমটার এই বিশাল বড় 4 পোস্টার বেড। কিরকম একটা সেই বনেদি ফিলিং, জমিদার রাজা মহারাজাদের একটা ফিলিং দিচ্ছে এই ঘরটাকে। এখানে একটা ওয়ার্ক প্লেস, একটা টেবিল, একটা চেয়ার, হ্যাঁ আমার ব্যাগটাও রাখা রয়েছে। আর এখানে একটা স্টাডি লাইট রয়েছে, ওদিকে এসি দেখতে পাচ্ছি, ওদিকে ছোট্ট একটা বেডসাইড টেবিল। লাইটগুলোও কিন্তু খুবই সুন্দর, মানে ভীষণ এস্থেটিক ব্যাপারটা। উপরে দেখুন ছোট 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 টেরেকোটার সমস্ত মূর্তি, অ্যানিমালসের মূর্তি রয়েছে। জানলাগুলো বিশাল বড় বড়, একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, ওদিকেও একটা ছোট্ট বেডসাইড টেবিল। আর দরজার পাশে কিন্তু একটা ছোট আলমারি, স্টোরেজ। দরজাটা যদি বন্ধ করি, প্রত্যেকটা জিনিস এই রুমটার কিন্তু ভীষণ ভীষণ এস্থেটিক্যালি সাজানো। একটা সুন্দর আয়না রয়েছে, আয়নাটার বাইরের যে কাজটা সেটা একবার দেখুন। আর এই দরজাটা খুবই ইন্টারেস্টিং, মানে যদি এই জিনিসটা না থাকতো তাহলে কিন্তু এই যে রুম ডেকর তার সঙ্গে যেত না। এটা হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমে যেহেতু আপনারা জানেন পিভিসি দরজাটা টেকসই হয়, জেনারেলি কাঠের দরজা দিয়ে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য সেটাকে কিন্তু লুকোবার জন্য এত সুন্দরভাবে ডিজাইনটা করা রয়েছে। এগুলো কিছুই না, এগুলো কিছু পিসেস অফ ফ্যাব্রিক যেটা এভাবে লাগিয়ে দেওয়া হয়েছে, আর সেটাতেই মনে হচ্ছে যেন এই জায়গাটা আরো বেশি মানে সুন্দর লাগছে। চলুন এবার বাথরুমের ভেতরটা দেখি। বাথরুমটা ছোটর ওপর কিন্তু সুন্দর, ওয়েস্টার্ন স্টাইল কমোড, বেসিন, আয়না, আর একটা শাওয়ার স্পেস, গিজার রয়েছে,
সুন্দর, ছোটর মধ্যে কিন্তু বেশ সুন্দর। এই ঘরটা যেটা বললাম মেন অ্যাট্রাকশনটাই হচ্ছে এই খাটটা, আর খাটটায় বসে কিন্তু বেশ একটা মানে সেই জমিদার জমিদার ফিল কিন্তু আসছে। মানে আমার লাইফে আমি এরকম মানে খাটে কিন্তু শোয়ার আমার সুযোগ হয়নি। তো আমি যখন দেখেছিলাম নেটে যে এই প্রপার্টিটা, তখন আমার এই জিনিসটাই আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করেছিল। প্লাস আমাকে যেটা অ্যাট্রাক্ট করেছিল সেটা হচ্ছে বাইরের মানে এই বাগানটা ভীষণ সুন্দর, মানে নিরিবিলি পরিবেশ, ছিমছামের মধ্যে খুব সুন্দর। রুম ঢুকে আমরা একটুখানি ফ্রেশ হয়ে গেছি। এবার ফ্রেশ হয়ে এবার যাচ্ছি হচ্ছে আমরা সোনাঝুরি হাট, মানে এখান থেকে যেখানে আমরা থাকছি রিজুস ফার্মস্টে বা রিজুর বাড়ি নামে যেটা ফেমাস আর কি, এখান থেকে সোনাঝুরি হাট কিন্তু বেশি ডিস্টেন্স নয়। এটা যদি হেঁটে যাওয়া হয় তাহলে মোটামুটি ম্যাক্সিমাম আধ ঘন্টা সময় লাগে, আর নইলে টোটোর অপশান তো এখান থেকে প্রচুর রয়েছে। এই জাস্ট বেরিয়ে যে মেন রাস্তাটা আপনাদের দেখালাম সেখান থেকেই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, আর ওখান থেকে টোটো করে যাব সোনাঝুরির হাট। এবার দেখি টোটো ভাড়া কত নেয়। এই মোড়ের যে রাস্তাটা ঠিক এখান থেকেই কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, আর এই মোড় থেকেই কিন্তু আমরাও টোটো পেয়ে গেছি। এই মোড়টায় এসে কিন্তু আপনাদের টোটোটা ডান দিকে করে যাবে, আর এই ডান দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস সোনাঝুরি হাট। দেখুন আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেছি। আচ্ছা, ও এটা হচ্ছে শিল্পী হাট, টোটো দাদা বললেন। আর সোনাঝুরি হাট আর একটু সামনে, ওই যে সামনে যে ব্রিজটা ওটা পার করে সোনাঝুরি হাট। এই হাটটা প্রায় শুধু রবিবার শনিবার বসে, আর সামনে হাটটা দাদা বুধবার বাদে প্রত্যেকদিন হয়। আচ্ছা, পৌঁছে গেছি কিন্তু আমরা সোনাঝুরি হাট। এবার ভেতরে যাই, আর ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি হাটটা কত বিশাল আর কত কিছু পাওয়া যায় ভেতরে। দেখুন ব্যাগগুলো কি সুন্দর সুন্দর, আর কত বাঁশের আইটেম রয়েছে। এখানে দেখুন পিতলের জিনিসপত্র কি সুন্দর সুন্দর। প্রচুর জিনিস মানে এখানে এলে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন না কোনটা ছেড়ে কোনটা নেব। আর অবভিয়াসলি মেয়েদের কোথাও নিয়ে আসলে যেটা হয় আর কি, শপিংয়ের একটা ব্যাপার থাকে। অলরেডি কিন্তু ব্যাগ পছন্দ করা আরম্ভ করে দিয়েছে। এদিকে পছন্দ হচ্ছে তোমার? ভালো দেখতে। স্লিং ব্যাগটা কত করে? 280 আছে, সামনে আছে বড়, এর মুখেই দুটো আছে। এখানে এলে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব, মানে প্রত্যেকটা জিনিস এত চয়েসেবল, আর দামটা কিন্তু খুব একটা যে মানে সস্তা তা নয়, যেহেতু এখন মানে এটা খুব একটা মানে ট্যুরিস্ট হাব হয়ে গেছে, তো দামটা কিন্তু মোটামুটি একটু মানে মিড থেকে উঁচুর দিকেই। দেখুন শাড়িগুলো একবার দেখুন, প্রত্যেকটা কাঁথা স্টিচের ওপর। একটু খাবো। এটাও কুর্তি আছে। যত বিকেল হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে, আর এখন যেহেতু উইকেন্ড মানে আজকে শনিবার কালকে রোববার, ভিড় তো মানে
বেশ ভালোই রকমের দেখতে পাচ্ছি। প্রচুর প্রচুর শপিং অলরেডি ডান। এবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। তো এখানে পরপর অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, রামশ্যাম ভিলেজ রিসর্ট, তারপরে আরও কয়েকটা দেখতে পাচ্ছি। তো তার মধ্যে থেকে একটা থেকে আমরা লাঞ্চ করে নেব। সোনাঝুরি হাটের একদম প্রবেশ করে সোজা বাঁ দিকে যদি আপনারা চলে আসেন, তাহলে এসে কিন্তু একদম এন্ড যাকে বলে, সেখানে এই পর অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে। তার মধ্যে থেকে সবথেকে ফেমাস সেটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্টের যে রেস্টুরেন্টটা, রামশ্যাম রেস্টুরেন্ট। প্রচণ্ড ভিড় এখন লাঞ্চ টাইম আর উইকেন্ডের জন্য, মানে উপচে পড়ছে একদম লোক। আপনাদের দেখিয়ে দিই আজকে এই রামশ্যাম রেস্টুরেন্টের কী কী মেনু আর তার কিরম দাম। ডাল কিছু ইয়ে হবে প্রিপারেশন, এটা হচ্ছে শুক্তো, আর এটা গুড় হবে, গুড় বা চাটনি হতে পারে, চাটনিও হতে পারে, স্যালাড আছে, পাঁপড় আছে, শাক আছে, ঘি, বেগুন ভাজা, ভাত আর ঘি দিয়েছে। ঘিটা ওপরে এসে দিয়ে গেল নাকি? ঘিটা ওপরে এসে দিয়ে গেল। আর এখানে আমরা কষা মাংস দিয়েছি। প্রচুর শপিং করলাম, করে প্রচুর খেলাম, খেয়ে ওয়ালেট একদম ফাঁকা দুজনের। এখন কিন্তু ফিরে যাচ্ছি সোনাঝুরি হাট থেকে আবার আমাদের হোমস্টেতে। কি কথা, হোমস্টেতে গিয়ে হচ্ছে। তো আপনাদের তখন সোনাঝুরি হাটে বলতে পারিনি, এত ভিড় ছিল, প্লাস প্রচুর টায়ার্ড, হাতে প্রচুর শপিং ব্যাগ কেনাকাটি করে এত মানে ইয়ের মধ্যে ছিলাম, তখন আর বলা হয়নি। বলেছিলাম যে হোমস্টেতে ফিরে আমি একটা রিভিউ দেব যে রামশ্যাম রেস্টুরেন্টের খাবারটা কেমন। খাবারটা কিন্তু সত্যি খুব ভালো, এত রকম আইটেম। আর সবথেকে বড় কথা হচ্ছে ভেজ থালি এক একটা কিন্তু 190 টাকা করে। আর তার সঙ্গে অ্যাডিশনাল মাছ মাংস যেটা হবে সেটা আপনারা নিতে পারেন। আর ভেজ থালিতে যেমনটা আপনারা দেখলেনই, মানে কোয়ান্টিটি নিয়ে কোনো কার্পণ্যতা তো নেই। প্লাস যত আপনাদের ইচ্ছে, ভাত বলুন, ডাল বলুন, তরকারি বলুন, যা যতবার লাগবে সব, মানে প্রত্যেকবার এসে আমাদের জিজ্ঞেস করে যাচ্ছে বারবার, মানে মুখে লেগে থাকার মতো কিন্তু টেস্ট। আর প্রথম পাতেই যেটা দিয়েছিল সেটা হচ্ছে ঘি, তো সেটা তো বললামই, গরম ভাতের ওপর ঘি। আর লাস্টে যেটার ছবি বা যেটার ভিডিও আপনাদের দেখানো হয়নি সেটা হচ্ছে পায়েস দিয়েছিল। সেটাও কিন্তু মানে আনলিমিটেড কোয়ান্টিটিতে, আপনার যদি মনে হয় 2-3 বার নেবো 2-3 বারও নিতে পারে। সোনাঝুরি হাট থেকে ফিরে দেখলাম অলরেডি অন্ধকার নেমে এসছে, আর পুরো ফার্মস্টের সমস্ত লাইটগুলো বাগানের আর আমাদের যে আউটডোর লাইটগুলো রয়েছে মানে কটেজের বাইরে, সেগুলো সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু অদ্ভুত সুন্দর মায়াবী লাগছে পরিবেশটা। দেখুন পুরো বাগানটার কিন্তু ওরা আলো জ্বালিয়ে দিয়েছে। গেটের কাছে আমি এলাম, আগে দেখিয়ে দিই গেটের বাইরেটা। মানে আগে তো বলেছিলাম আপনাদের যে উদিচি রিজেন্সি, দেখুন কি সুন্দর লাগছে, ঝলমল করছে আলো। আমি গেটের ফাঁক দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার চলুন আমাদের ভেতর দিকে যাই, মানে কটেজের দিকে যাই, আর দেখাই পুরো বাগানটাতে ওরা এত সুন্দর আলো লাগিয়েছে। সত্যি কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ রোম্যান্টিক একটা অ্যাটমসফিয়ার। আর খুব খুব মানে সুদিং টু দ্য আই, মানে এস্থেটিক্যালি খুব প্লিজিং আর কি। এই যে সকালে দেখাচ্ছিলাম আমি বসার যে জায়গাটা, ওটাও খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। প্রত্যেকটা মানে কোনায় কোনায় লাইট দেওয়া, প্রত্যেকটা গাছ যাতে ইলুমিনেটেড থাকে, মানে দেখতে কিন্তু খুব রিচ একটা ব্যাপার আসছে।
দেখুন। খুবই সুন্দর লাগছে দেখুন, এই জায়গাটা কিন্তু মানে অদ্ভুত সুন্দর লাগছে, সত্যি কিছু বলার নেই এটার ব্যাপারে। আর এই যে আমাদের কটেজটা বাইরে থেকেও কিন্তু চারিদিক দিয়ে আলো দেওয়া, কি দারুণ দেখতে লাগছে একবার দেখুন। কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কালকে চেক আউটও আছে, আর কালকে আমাদের রাতে ট্রেনও রয়েছে, রাতে নয় বিকেলবেলা, সন্ধেবেলা বলা যায়, 6টা নাগাদ ট্রেন রয়েছে। আর চেক আউট করে মানে ধরুন 1টা নাগাদ চেক আউট, তো চেক আউট করে আমাদের ওর কাছে অনেকটা টাইম থাকবে, তো সেই টাইমে আমরা চেষ্টা করব কঙ্কালীতলা কালীবাড়িটা দেখে নিতে, কিন্তু সেটা ডিপেন্ড করছে কতটা টাইম থাকবে আমাদের কাছে। আর বাকি কথা হবে কালকে সকালে উঠে। তো গুড নাইট, কালকে সকালে দেখা হবে। এবার এই প্রপার্টিটার ব্যাপারে কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। মানে কিভাবে বুক করবেন, কিভাবে আসবেন, তো আপনাদের অলরেডি বলেই দিলাম কিভাবে আসবেন, কিভাবে বুক করবেন, আর এখানে আর কি কি সুবিধে পাবেন সেইগুলোর ব্যাপারে একটু আমি বলে দিই, বা কত আমাদের ট্যারিফটা পড়ছে এখানকার। অ্যাকচুয়ালি আমি শান্তিনিকেতনে আসবো বলে আমি না এমন কোনো জায়গা দেখছিলাম যেটা মধ্যে থেকে আমি ঠিক ওই শান্তিনিকেতন ফিলটা পেতে চাইছিলাম আর কি। মানে অ্যাক্সিডেন্টালি বলতে পারেন, কিছু একটা অন্য দেখতে দেখতে হঠাৎ এই প্রপার্টিটা এলো। এই প্রপার্টিটা না খুব একটা ফেমাস নয়, খুব একটা আপনি এর রিভিউ পাবেন না নেটে, বা এর বেশি ছবিও পাবেন না হয়তো ইন্টারনেটে। তবে এই প্রপার্টিটা আপনি মেক মাই ট্রিপেও পেয়ে যাবেন, গোয়াইবিবিতেও পেয়ে যাবেন, ইভেন এয়ারবিএনবিতেও পেয়ে যাবেন। এখানকার যিনি মালিক আর কি, হোস্ট, ওনাকে ফোন করলাম, ফোন করে কথা বললাম। ওনার নাম হচ্ছে দেবজিৎ। তো ওনার সঙ্গে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে ওনাদের দুটো প্রপার্টি রয়েছে। এই যে একটা দেখালাম মাড হাউস, আর একটা আমরা যেটা থাকছি সেটা খুব হালে হয়েছে, নতুন হয়েছে। তো সেটা দুটোই ওনারা ভাড়া দেন আর কি। এবার আমি বললাম যে দেখুন, আমি অনলাইন থেকে করতে চাইছি না, কারণ অনলাইনে করলে না যেটা হয় সেটা হচ্ছে একটা ওই এক্সট্রা চার্জ কাটে, যেটাকে বলা হয় প্ল্যাটফর্ম ফিজ। তো মানে আপনি ধরুন এয়ারবিএনবি থেকে করছেন, তো ওনাদের একটা স্পেসিফিক চার্জ থাকে, বা মেক মাই ট্রিপ থেকে করছেন বা গোয়াইবিবো থেকে করছেন, ওনাদের কোনো স্পেসিফিক চার্জ থাকে, তো সেখান থেকে 500-600 টাকা এক্সট্রা পড়ে। প্লাস আমি কোনো ডিসকাউন্ট পাচ্ছিলাম না অনলাইনে যে ওটা কমে যাবে। তো উনি আমাকে বললেন, ওনার সঙ্গে কথা বললাম যে আমি কি অফলাইনে বুক করতে পারি? তখন উনি বললেন হ্যাঁ আপনি করতে পারেন, মানে ডাইরেক্টলি বুকিং করতে পারেন। তো সেটাতে ডাইরেক্টলি বুকিং করে আমার পড়ছে হচ্ছে 24 ঘন্টার জন্য 3000 টাকা। এবার 3000 টাকাটা আমার মনে হয়নি যে খুব একটা বেশি। যদি আপনাদের একটু পসিবল হয়, মানে একটু যদি বাজেটটাকে একটু ওঠাবার পসিবিলিটিস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই প্রপার্টিটাকে চুজ করবেন, কারণ এত সুন্দর, মানে ক্লোজ টু নেচার থাকার মতো অপশন কিন্তু অন্য কোনো প্রপার্টিতে আপনারা পাবেন বলে মনে হয় না। মানে 3000 টাকা ইজ ওয়ার্থ ইট এখানে থাকার। তো 3000 টাকার মধ্যে উনি যেটা বললেন, উনি বললেন যে আগে থেকে অ্যাডভান্স বুকিং হিসেবে 1500 মানে 50% টাকা ওনাকে পাঠিয়ে দিতে। তো আমি অনলাইনের মাধ্যমে ওনাকে নম্বরে গুগল পে করে দিলাম, আর বাকি 50% হচ্ছে যেটা হচ্ছে 1500 টাকা, সেটা ছাড়ার সময় মানে যখন চেক আউট হবে তখন। এবার আরেকটা জিনিস হচ্ছে যে এয়ারবিএনবিতে জেনারেলি ব্রেকফাস্ট প্রপার্টিগুলোতে প্রোভাইড করে, বা অনেক অন্য অ্যাপে অনেক জায়গায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। তো আমি এক্সপেক্ট করিনি যে এখানে অফলাইন মোডেও থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাকে এসে জানতে পারলাম যে আমাদের একদিনের মানে যেদিন চেক আউট করবো সেদিনকার সকালের ব্রেকফাস্টটা কিন্তু ওনাদের তরফ থেকে কমপ্লিমেন্টারি ওই টাকার মধ্যেই। আচ্ছা, আরও কয়েকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে তো আপনি কিভাবে আসবেন, কিভাবে টোটোওয়ালাকে কি বলতে হবে সেটা তো বলেই দিলাম, কিন্তু এখানে এসে কিন্তু আশেপাশে খুব একটা আপনি খাবার দোকান, শান্তিনিকেতনটা এমন জায়গা না মানে এখানে জমজমাট বেরোলেই হোটেল, চারিদিকে খাবার দোকান, সেরকম জায়গাটা কিন্তু খুব কমই রয়েছে। নেই বলবো না, আছে, একটু হেঁটে যেতে হবে। এছাড়া এখানে কিন্তু একজনের আমি হোম ডেলিভারি করেন খাবার, তো ওনার নাম্বার দিয়ে রাখবো। আপনাদের যদি মনে হয় যে আপনারা ওনাকে ফোন করে হোম ডেলিভারি করাতে চান, তাহলে অবশ্যই করাতে পারেন। যদিও আমরা করাইনি, কারণ কেন করাইনি, এখানে সুইগির অপশানও রয়েছে। তো আশেপাশে রেস্টুরেন্ট থেকে কিন্তু অনায়াসেই আপনারা সুইগি বা জোম্যাটো যেটাই হোক না কেন সেটা করে আপনারা কিন্তু খাবার অর্ডার করে নিতে পারেন। তো ওই জন্য হোম ডেলিভারির প্রয়োজন আমাদের ফিল হয়নি।
আপনারা যদি লাগে তো আমি অবশ্যই দিয়ে রাখবো। আমি আপনাদের টোটোওয়ালার নাম্বারও দিয়ে রাখবো, হোম ডেলিভারিও দিয়ে রাখবো, ইভেন এখানকার যিনি ওনার নাম্বারও আমি কিন্তু দিয়ে রাখবো, আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যেহেতু ট্রেনটা গণদেবতা সকাল 8:30টার মধ্যে বোলপুর স্টেশন রিচ করে গেল, আর এখানে আমাদের চেক ইন ছিল হচ্ছে 11টা থেকে, আর চেক আউটও কিন্তু 11টা থেকে। এবার আমাদের প্রবলেম হলো যে আমরা 8:30 থেকে 11টা অবধি করবো কি। তো আমরা কি করলাম, আমি ফোন করে রিকোয়েস্ট করলাম ওনাকে রিকোয়েস্ট করলাম, মানে যিনি ওনাকে রিকোয়েস্ট করলাম আমাদের যদি একটু আর্লি চেক ইন আর লেট চেক আউট করার যদি কোনো ফ্যাসিলিটি থাকে, কারণ পরের দিন আমাদের ট্রেন আবার সন্ধ্যে 6টার সময়, তো 11টা থেকে 11টা। তো উনি বললেন যে যদি কোনো বুকিং না থাকে তাহলে সেটা কিন্তু পসিবল। আর আমরা যখন চেক ইন করলাম ওনাদের কোনো বুকিং ছিল না, ওনারা কিন্তু আমাদের 10টার মধ্যে চেক ইন করিয়ে দিয়েছেন। মানে সেটাও কিন্তু মানে প্রচণ্ড একটা গ্রেটফুল হওয়ার ব্যাপার ওনার কাছে, কারণ আমাদের বসে থাকতে হতো এতক্ষণ ধরে। আর চেক আউটের ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম আবার 11টার সময়। তো আমি আবার রিকোয়েস্ট করলাম যদি একটু লেট চেক আউট করার সম্ভাবনা থাকে, তখন উনি বললেন যে 1টার সময় আপনি চেক আউট করে যেতে পারেন, দেরি করে একটু 2 ঘন্টার আমি গ্রেস টাইম দেবো। তো তার কিছুক্ষণ পরেই ওনার বোধহয় একটা বুকিং ঢুকলো, মানে আমরা যেদিন চেক আউট করছি তার সেদিনকার একটা বুকিং ঢুকলো। তো উনি আমাকে আবার রিকোয়েস্ট করলেন যে দেখুন একটা বুকিং এক্ষুনি ঢুকলো, আমি জানতাম না, তো আপনারা যদি 1টা না করে 12টায় চেক আউট করতে পারেন, তো মানে 11টায় করার কথা আপনারা 12টায় করলে খুব ভালো হয়। তো সেটার জন্য হি ওয়াজ সো অ্যাপোলজেটিক, মানে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স অ্যান্ড অল হি ওয়াজ সেইং। আমি বললাম না একেবারেই নয়, আপনি আমাদের ওপর একটা ফেভার করছেন, আমি আপনার উপর ফেভার করছি না। তো সেই অপশনটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। যদি আপনাদের আর্লি চেক ইন আর লেট চেক আউটের প্রয়োজনীয়তা থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা ওনার সঙ্গে কথা বলবেন, কথা বলে কিন্তু সবকিছু সলভ করা যায়। আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওনারা প্রোভাইড করে দিয়ে গেছেন, আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি রয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ব্রেড অমলেট বলেছিলেন, তো অমলেট দিয়ে গেছেন। অমলেটগুলো তো বেশ মোটা মনে হচ্ছে, হয়তো ডাবল ডিমের হবে। আর ব্রেড দিয়েছেন, চা রয়েছে, আর এক্সট্রা স্লাইসেস অফ টোস্টও দিয়ে গেছে। মানে মোটামুটি টোটাল কটা আছে, 2 4 8টা, আর চা প্রোভাইড করেছে। আজকে আমাদের কলকাতা ফিরে যাওয়ার দিন, তো ট্রেন হচ্ছে 6টা 6:30 নাগাদ বিকেল। তো অনেকটা টাইম ছিল, কি করব, তাই জন্য সকালে গেলাম একটুখানি সোনাঝুরি হাট, সেটা আর শেয়ার করলাম না আবার করে, অলরেডি তো কালকে গেছিলাম আমি সোনাঝুরি, সেটা দেখিয়েছি। তারপরে এলাম হচ্ছে আমরা কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এই যে কঙ্কালীতলা মায়ের মন্দির, এটা হচ্ছে মুখ্য যে প্রবেশদ্বার, সেটা হচ্ছে এখান থেকে, এখান দিয়ে 5-6 মিনিটের হাঁটা পথ। যেটা বলছিলাম, এখান থেকে 5-6 মিনিটের হাঁটা পথ। আর এটা মানে মন্দিরটা হচ্ছে, মায়ের মন্দিরটা হচ্ছে অনেকটা প্রান্তিক স্টেশনের কাছে বলবো না, তবে কম্পারেটিভলি মানে বোলপুর স্টেশন থেকে কিন্তু প্রান্তিক স্টেশনটা এখান থেকে কাছে হয়। আর আমরা সোনাঝুরি হাট থেকে টোটো নিয়েছিলাম। বেসিক্যালি এনাদের কি ব্যাপারটা বলুন তো, এখান থেকে রিজার্ভে আসে, তো ওই জন্য টোটো কিন্তু মানে পিক আপ ড্রপ দুটোই করে দেয়। তো তার জন্য একটা হ্যাভক চার্জ করছিল, আমরা সেটা চাইনি, আমরা লোকাল হিসেবেই ঘুরবো, এখানে রিজার্ভ করবো না, তো কেটে কেটেই আমরা জার্নিটা করবো ভেবেছি। তো তাই জন্য সোনাঝুরি হাট থেকে একটা টোটো নিয়েছিলাম, অনেকেই বলছিল 200-250 টাকা, আমরা কিন্তু অনেক বার্গেনিং করে 120 টাকায় এই যে গেটটা এখনই দেখালাম ওই গেটে কিন্তু গেট অবধি এসছি। এবার ভেতরে গিয়ে পুজো দেব, পুজো দিয়ে কিছুক্ষণ এখানেই আমরা টাইম স্পেন্ড করে এখান থেকে আবার একটা টোটো নিয়ে আমরা কিন্তু একবারে বোলপুর স্টেশনে চলে যাব। এই সোজা রাস্তাটা ধরে, এই যে মুখ্য প্রবেশ দ্বারটা থেকে সোজা রাস্তা ধরে এগিয়ে গেলে ভেতরে মন্দির। এখানে যে দেখছেন এইসব দোকানগুলো, এখানে কিন্তু মায়ের ডালা পাবেন আপনারা। দিদি একটু বলুন তো আপনাদের কত থেকে কত অবধি ডালা? আমাদের 51 থেকে ডালা শুরু। ডালার মধ্যে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, ফুল, মায়ের প্রসাদ সব দেওয়া থাকে। 101-এর মধ্যে সব প্রসাদ দেওয়া থাকে, আলতা, সিঁদুর, ফলটা বেশি। আবার 151-এর মধ্যে 5 ফল, মানে আলতা, সিঁদুর, মোমবাতি সবই থাকে, মায়ের বস্ত্র থাকে, এইটুকু ডালা। আচ্ছা, আবার 108 ফুলের মালাও পাওয়া যায়, 51 ফুলের মালা, মানে যে যেরকম নিতে পারে আর কি। তো আমরা এখান থেকে ডালাটা নিয়ে নিলাম।
আর ইভেন আমরা কিন্তু এখানে ব্যাগও রেখে দিন, আপনাদের যদি লাগেজ টাগেজ থাকে যেখান থেকে ডালা নেবেন সেখানে কিন্তু আপনারা ব্যাগও রেখে দিতে পারেন। গিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আপনাদের। সোজা হেঁটে পৌঁছে গেছি আমরা কঙ্কালী মায়ের মন্দিরের যে মূল প্রবেশদ্বার সেখানে। আর মন্দির প্রাঙ্গণটা কিন্তু বেশ বড়। আজকে তুলনামূলকভাবে ভিড়টা অনেকটাই কম, যেহেতু আজকে সরস্বতী পুজো বাইরে ওনারা বলছিলেন, তো ওই জন্য ভিড় নেই, একদমই নেই, মানে একদম ফাঁকায় ফাঁকায় রয়েছে মন্দির। এখানেও ছোট একটা হাট মতো রয়েছে। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। জুতো দেখছেন সাইডে খোলা যায়, খুলে রেখে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। চলুন ভেতরে মায়ের দর্শন করি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে কুণ্ড। আর মন্দির প্রাঙ্গণে কিন্তু যেটা বলছিলাম এরকম হাট রয়েছে, প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেগুলো আপনারা অলরেডি আপনাদের দেখালাম সোনাঝুরি হাটে, ওরকমই অনেকটা। মায়ের ছবি পাওয়া যায়, হ্যান্ডিক্রাফট আইটেমস প্রচুর রয়েছে। মন্দিরের পেছন দিক দিয়ে একটা রাস্তা চলে এসছে, সেই রাস্তা দিয়ে সোজা এলেই কিন্তু কোপাই নদীর ঘাট। হ্যাঁ, এখানে সন্ধেবেলা গঙ্গা আরতি হয়, গঙ্গা আরতি না মানে আরতি হয় আর কি, যেহেতু এটা কোপাই নদী। এই যে কোপাই নদী, একদম কোপাই নদীর তীরেই কিন্তু অবস্থিত মায়ের মন্দির, আর মার মন্দিরের ঠিক পেছনেই কোপাই নদীর ঘাট। এই জায়গাটা খুবই অপরিষ্কার, দূরটা পরিষ্কার রয়েছে, কিন্তু এই জায়গাটায় কিন্তু বেশ নোংরা লাগছে। মায়ের মন্দিরের পাশেই কিন্তু ভোগ মন্দিরও রয়েছে বা ভোগ ঘর, এখানে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন কুপন কেটে। এরকম ভোগ গৃহ বসে খেতে হবে আপনাদের। এখানে 60 টাকা করে কুপন এক একজনের। আর আজকের মেনু হচ্ছে, হয়তো রোজই থাকে, মায়ের প্রথমে ভোগ দেবে, তারপরে অন্ন দেবে মানে ভাত দেবে, দুটো করে সবজি, ডাল, চাটনি আর পায়েস। এক একজনের কিন্তু 60 টাকা করে। এখানে আপনারা যখন তখন এসে মানে এই সময়টা দুপুরবেলা এসে কুপন কেটে কিন্তু ভোগ গ্রহণ করতে পারেন। আর বাইরে একটা শিব মন্দির আছে, সেখানেও কিন্তু ভোগ দেয়, তো আমরা সেখানেই যাচ্ছি আজকে। এখানে আজকে আমরা ভোগ গ্রহণ করছি না। কঙ্কালী মার মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা প্রকাণ্ড শিব মন্দির, এই যে শিব মন্দির। আর এই শিব মন্দিরের লাগোয়া মানে এখানেই কিন্তু ভোগ ঘরও রয়েছে, যেখান থেকে আজকে আমরা ভোগ খাবো। এই যে আদি ভোগ মন্দির,
এর ভেতরে কিন্তু ভোগ দেয় এনারা। তো আমরা এখান থেকেই আজকে ভোগ খাবো। বেশ ভিড়ও রয়েছে দেখছি। এই যে এখান থেকে ভোগ। এখানেও কিন্তু 60 টাকা করে কুপন। তো আমাদের দুজনের কুপন পড়লে হচ্ছে 120 টাকা। দেখি প্রসাদে ওনারা কি দেন আর কি। প্রসাদ গ্রহণ করার স্থানে কিন্তু বেশ ভিড় রয়েছে, মানে আমরা ওখানে মায়ের মন্দিরে যে ভোগগৃহ সেখানে যা ভিড় ছিল তার থেকে অনেক বেশি ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে পুরো ভোগ খাওয়ার জায়গা, একটু দাঁড়াতে হবে। হ্যাঁ, মানে এই আগেকার বিয়ে বাড়িতে যেমন হতো না যে কেউ খাচ্ছে পেছনে দাঁড়িয়ে থাকতে হবে, সেটা একটু করতে হবে, তাহলে কিছুক্ষণের মধ্যেই জায়গা খালি পাওয়া যাবে। আর এখানে ওনাদের ভোগ রান্না হচ্ছে, মস্ত কড়াই। প্রথমে ওনারা দিয়ে গেছেন মায়ের ভোগ সবাইকে অল্প করে। এবার দিচ্ছেন ওনারা অন্ন। এরপরে দিয়ে গেলেন ডাল, এক রকমের সবজি, এরপর ফুলকপির সবজি, আরেক রকমের সবজি, পাঁচমিশালি সবজি দিয়ে গেছেন, একটা চাটনি দিয়ে গেছে, টক যাকে বলছেন ওনারা। শেষ পাতে রয়েছে পায়েস। মন্দিরে দর্শন করে এখন আমরা ফিরে যাচ্ছি বোলপুর স্টেশন। আপনাদের যেমন বললাম আমাদের ওখান থেকে ট্রেন বিকেল 6টা 6, 6টা 5 এরকম নাগাদ। তো এখন আমরা ওখানেই ফিরে যাচ্ছি। মন্দিরের ঠিক বাইরেই টোটো স্ট্যান্ড, ওখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, এটা স্ট্রেট আপনাকে স্টেশন পৌঁছে দেবে। পৌঁছে গেছি আমরা বোলপুর স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে গণদেবতা, যেটা বললাম 6টা 6-তে, আর এখন বাজে হচ্ছে 4:30। অলমোস্ট 1.5 ঘন্টার ওপর টাইম রয়েছে। তো এখন স্টেশনেই ওয়েট করব কিছুক্ষণ, আর টুকটাক কিছু কেনাকাটার আছে, জল ফল সেগুলো নিয়ে নেব, নিয়ে ট্রেনের জন্য ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমাদের অলরেডি ট্রেন আসার টাইম হয়ে গেছে। ট্রেন আমাদের মোটামুটি 20-25 মিনিট লেটে চলছে, তো তাই জন্য আরেকটু বেশি টাইম আমাদের ওয়েট করতে হলো। তো মোটামুটি এখন 6টা 6:15 মতো বাজে, 6:25 দেখাচ্ছে ট্রেন আসবে। ট্রেন হচ্ছে গণদেবতা, যেটা আপনাদের বলেছি, আগেও বলেছি। এসছিও আমরা গণদেবতা করে, এখন যাচ্ছিও গণদেবতা করে। ফেয়ার কিন্তু আসার সময় যা পড়েছিল তাই পড়ছে, এসি চেয়ার কারে। আর স্টেশনগুলো আসার সময় যা যা পড়েছিল সেম স্টেশনগুলোই কিন্তু এখন আবার পড়বে। আর হাওড়া পৌঁছানোর রাইট টাইম হচ্ছে রাত 9:40। তো এখন অলরেডি যেহেতু আধ ঘন্টা মতো লেট রয়েছে, তো 10টা বেজে যাবে পৌঁছতে। আমি আজকের এই শান্তিনিকেতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমি ডিটেলে শান্তিনিকেতন কিভাবে আসবেন, কিভাবে শান্তিনিকেতন ঘুরবেন, ঘোরা যদিও সেরকম আমরাও ঘুরিনি, শুধু সোনাঝুরি হাট আর কঙ্কালীতলা মন্দিরে গেছিলাম। আর শান্তিনিকেতন এসে কোথায় থাকবেন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা। যদি প্রকৃতির মাঝখানে সুন্দর একটা হোমস্টে আপনারা খোঁজ করেন, তাহলে কোথায় থাকবেন সেটারও আমি কিন্তু আপনাদের খবর দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর শান্তিনিকেতনে যদি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো একটা জায়গায়। নমস্কার।